বিগত ২৫টি বছর কিভাবে চোখের পলকে কেটে গেল তা ভাবলে আজও অবাক লাগে। যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম তখন চারপাশের পৃথিবীটা ছিল অন্যরকম। বয়স তখন মাত্র ২২। জীবনের নতুন অধ্যায় শুরু করার সেই দিনগুলোর স্মৃতি আজও আবছা মনে পড়ে। সময়ের নিয়মে আজ আমি এক পূর্ণবয়স্ক তরুণের মা। জীবনের উথাল পাথাল ঝড়ে এখন আমার বয়স ৪৭। আমার সেই একমাত্র সম্বল কলিজার টুকরো ছেলের নাম অয়ন। ও অনেক দূর পড়াশোনা করেছে। বর্তমানে ও দেশের বাইরে নামকরা এক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রকৌশল বিদ্যায় গবেষণারত। বিগত বছরটি আমাদের পরিবারের ওপর দিয়ে এক মহাসড়ক বয়ে নিয়ে গেছে। হঠাৎ করেই অয়নের বাবার আকস্মিক চলে যাওয়ার খবর আসে। সেই দুঃসংবাদ পাওয়ার পর অয়ন জীবনের প্রথমবার এত দীর্ঘ সময়ের জন্য পড়াশোনা থামিয়ে দেশে ফিরে আসে। ওর বাবার এই অসময়ে চলে যাওয়াটা আমাদের চেনা জগৎটাকে এক নিমেষেই ওলটপালট করে দিয়েছিল। যে মানুষটাকে কেন্দ্র করে এতগুলো বছর সংসার আগলে রেখেছিলাম তার অনুপস্থিতি চারপাশটাকে এক অদ্ভুত শূন্যতায় ভরিয়ে দিল। অয়ন দেশে ফেরার পর থেকে বাবার সমস্ত পারলৌকিক ও সামাজিক আচার অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সার্বক্ষণিকভাবে আমার ছায়ার মতো পাশে ছিল। একা একটা মানুষ এই বিশাল শহরে কিভাবে থাকবে সেই চিন্তায় ও প্রতিনিয়ত দগ্ধ হচ্ছিল। শেষ পর্যন্ত আমরা দুজনে মিলে একটা বড় সিদ্ধান্ত নিলাম। শহরের এই চেনা পরিবেশ, এতদিনের স্মৃতিবিজড়িত সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে আমরা আমাদের পুরনো গ্রামের বাড়িতে ফিরে যাব, যেখানে আমার বৃদ্ধ বাবা একা থাকেন। অন্তত সেখানে গিয়ে বাবার সান্নিধ্যে জীবনের বাকি দিনগুলো শান্তিতে কাটানো যাবে। গ্রামে আসার পর থেকেই আমি লক্ষ্য করছিলাম অয়নের মাঝে এক অদ্ভুত পরিবর্তন। ও যেন শহরের সেই চটপটে ছেলেটা আর নেই। আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, বাবা অয়ন, আমি এখন একদম সামলে উঠেছি। গ্রামীণ এই শান্ত পরিবেশ আমার ভালোই লাগছে। তুমি তোমার কেরিয়ারের কথা ভাবো, এবার নিজের পড়াশোনা শেষ করতে ফিরে যাও। কিন্তু ও কিছুতেই আমার কথা শুনছিল না। কোনো এক অজানা আশঙ্কায় ও দেশ ছাড়তে পুরোপুরি অস্বীকৃতি জানালো। বাবার চলে যাবার পর থেকে ও যেন আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম অয়ন আগের চেয়ে অনেক বেশি আমার কাছাকাছি থাকার চেষ্টা করছে। সারাদিন ও কোনো না কোনো বাহানায় আমার আশেপাশেই ঘুরে বেড়ায়। কখনো এসে হাতটা জড়িয়ে ধরে বসে থাকে, কখনো কোনো কারণ ছাড়াই মাথায় হাত বুলিয়ে দেয় কিংবা পরম মমতায় আগলে ধরতে চায়। প্রথম আমি বিষয়টাকে খুব স্বাভাবিক মাতৃত্বের চোখেই দেখেছিলাম। ভাবতাম বাবাকে হারিয়ে ছেলেটা হয়তো বড্ড একা হয়ে পড়েছে, আর তাই মায়ের প্রতি ওর দায়িত্ববোধ ও ভালোবাসা একটু বেশিই প্রকাশ পাচ্ছে। ও সত্যিই আমার ভীষণ যত্ন নিচ্ছিল, যা দেখে একজন মা হিসেবে আমার গর্ব হতো। কিন্তু এই শান্ত পরিস্থিতি বেশি দিন একরকম থাকলো না। গ্রামে আসার ঠিক ১.৫ মাসের মাথায় একদিন দুপুরের পর আমার বাবা আমার ঘরে এলেন। এসে অত্যন্ত গম্ভীর মুখে আমার ভবিষ্যৎ জীবন নিয়ে কথা বলতে শুরু করলেন। আমি কিছুটা অবাক হয়ে বাবাকে বললাম, বাবা, আমার তো নতুন করে ভাবার কিছু নেই। অয়ন বড় হয়েছে, ওই এখন আমার বর্তমান আর ভবিষ্যৎ। ও ভালো থাকলেই আমি ভালো থাকব। কিন্তু বাবা আমার কথায় সন্তুষ্ট হলেন না। তিনি অত্যন্ত ধীর স্থির গলায় বললেন, মারে, অয়নের নিজের একটা ভবিষ্যৎ আছে, ওর একটা নিজস্ব জীবন পড়ে আছে। ওর মঙ্গলের জন্য এবং তোর বাকি জীবনের সুরক্ষার কথা চিন্তা করে আমার মনে হয় তোর আবার একটা নতুন সংসার শুরু করা উচিত। তোর আবার বিয়ে করা দরকার। বাবার মুখে এই বয়সে এসে পুনরায় বিয়ের কথা শুনে আমি প্রচণ্ড ধাক্কা খেলাম। আমি তীব্র আপত্তি জানিয়ে বললাম, না বাবা, এটা তুমি কি বলছো? এই বয়সে এসে আমি আর নতুন কোনো সামাজিক বন্ধনে জড়াতে পারবো না। দয়া করে এই বিষয়টি নিয়ে তুমি আর কোনো কথা বাড়িও না। সমাজ কি এটা মেনে নেবে? আর আমার নিজের মনও তো সায় দেয় না। কিন্তু বাবা নাছোড়বান্দা। তিনি আমাকে নানাভাবে বোঝাতে লাগলেন। যুক্তি দিয়ে বলতে লাগলেন যে একটা যুবতী নারীর একা থাকা কতটা কঠিন, এবং অয়ন যখন আবার বাইরে চলে যাবে তখন এই নিঃসঙ্গতা আমাকে গ্রাস করবে। এমনকি অয়নের ভবিষ্যতের খাতিরেও এই সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি তা তিনি একের পর এক ব্যাখ্যা করতে থাকলেন। বাবার ক্রমাগত যুক্তির সামনে দাঁড়িয়ে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এই ধরনের একটা সংবেদনশীল বিষয়ে আমার নিজের ছেলের মতামত কি হতে পারে?
ও কি আদৌ বিষয়টা সহজভাবে নেবে? আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি যে আমাকে এই পরামর্শ দিচ্ছ, অয়ন কি এই ব্যাপারে কিছু জানে? ওর সম্মতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বাবা তখন এক অদ্ভুত হাসলেন এবং বললেন, তুই কি ভাবিস আমি অয়নের সাথে কথা না বলে এই প্রস্তাব নিয়ে এসেছি? অয়নের সাথে আমার এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ও নিজেই এই পুরো পরিকল্পনা এবং প্রস্তাবে সম্পূর্ণ সায় দিয়েছে। ও চাই তুই আবার নতুন করে জীবন শুরু কর। নিজের গর্ভজাত সন্তানের পক্ষ থেকে এমন একটি প্রস্তাবের সম্মতি এসেছে শুনে আমার বুকটা এক অজানা যন্ত্রণায় ভেঙে গেল। আমি ভেতরে ভেতরে ভীষণ আহত হলাম। আমার মনে হলো অয়ন বোধহয় আমাকে নিজের জীবনের একটা মস্ত বড় বোঝা মনে করছে। হয়তো ও ভাবছে আমি নতুন কোনো সম্পর্কে জড়িয়ে গেলে ও নিজের জীবন নিয়ে স্বাধীনভাবে উঠতে পারবে, মায়ের কোনো বাধ্যবাধকতা ওর ওপর থাকবে না। মনে মনে একটা চাপা অভিমান দানা বেঁধে উঠল। আমি অত্যন্ত শীতল গলায় বাবাকে বললাম, ঠিক আছে বাবা, আমার নিজের ছেলেই যখন চায় আমি আবার সংসারী হই, তবে আমার আর আপত্তি করার কি অধিকার আছে? অয়ন যদি এই সিদ্ধান্তে খুশি হয় তবে আমি রাজি, কিন্তু অয়ন কোথায়? আমি সরাসরি ওর মুখ থেকে শুনতে চাই যে ও কতটা উদ্গ্রীব আমার এই পুনর্বিবাহের জন্য। বাবা ঘরের জানালার বাইরে তাকিয়ে শান্ত স্বরে বললেন, ও একটু হাঁটে গেছে, বিকেলের দিকে কিছু প্রয়োজনীয় সদাইপাতি নিয়ে ফিরবে। আমি লক্ষ্য করলাম বাবার চোখের কোণে এক অদ্ভুত ও রহস্যময় হাসির রেখা ফুটে উঠেছে। সেই হাসি দেখে আমার মনের ভেতর কেমন যেন একটা খটকা লাগলো। আমি নিজেকে একটু সামলে নিয়ে বাবাকে বললাম, যাই হোক বাবা, বিয়ে যখন করতেই হবে তখন পাত্র খোঁজার ব্যাপারে তো তাড়াহুড়ো করার কিছু নেই। আমি নিজে একটু মানসিক প্রস্তুতি নেই, তারপর যদি এমন কোনো মার্জিত বা চেনা মানুষকে পাই। আমার কথা শেষ হবার আগেই বাবা মাঝ পথে থামিয়ে দিয়ে উৎসাহের সাথে বললেন, আরে না মা, তোকে আর কষ্ট করে পাত্র খুঁজতে হবে না। আমি ইতিমধ্যেই একজনের সাথে সবকিছু চূড়ান্ত করে ফেলেছি। ছেলে অত্যন্ত যোগ্য এবং আমাদের খুব পরিচিত। বাবার মুখে এত দ্রুত সবকিছু ঠিকঠাক হওয়ার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। চরম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি তুমি পাত্র ঠিকও করে ফেললে? অয়ন কি সেই পাত্রকে চেনে? ও কি তাকে দেখেছে? বাবা মাথা নেড়ে বলেন, অবশ্যই চেনে। অয়ন তাকে শুধু চেনেই না, বরং তাকে খুব ভালো করেই জানে। ওর চেয়ে ভালো আর কেউ তাকে চেনে না। আমাদের ঘরের ভেতর তখন এক পিন পাতর নীরবতা নেমে এলো। আমি কিছুতেই মেলাতে পারছিলাম না যে আমার নিজের বাবা আর আমার জন্ম দেওয়া সন্তান কিভাবে আমার অজান্তে একজন মানুষের ব্যাপারে এতটা নিশ্চিত হয়ে গেল। আমার মনে এক গভীর হতাশা এবং ক্ষোভের জন্ম নিল। আমার মনে হতে লাগলো তারা দুজনে মিলে হয়তো আমাকে নিয়ে কোনো গোপন চাল চালছে এবং তারা ধরেই নিয়েছে যে আমি শেষ পর্যন্ত তাদের কথার অবাধ্য হতে পারবো না। আমি আর নিজের কৌতূহল ও ক্ষোভ চেপে রাখতে পারলাম না। বাবার দিকে সোজা তাকিয়ে জানতে চাইলাম, ঠিক আছে বাবা, অনেক তো ধাঁধা হলো, এবার দয়া করে পরিষ্কার করে বলো, কে সেই ব্যক্তি, কার সাথে তোমরা আমার জীবন জড়ানোর সিদ্ধান্ত নিয়েছো? বাবা আমার দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে বললেন, এটা আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নয় মা। তুই তাকে প্রতিটা মুহূর্তে নিজের চোখের সামনে দেখিস, তাকে তুই খুব ভালো করেই চিনিস। আমি মনে মনে আমার চেনা পরিচিত আত্মীয় স্বজন এবং গ্রামের সম্ভাব্য সব পুরুষের কথা চিন্তা করতে লাগলাম, কিন্তু কোনোভাবেই বাবার কথার সাথে কাউকে মেলাতে পারছিলাম না। ক্রমশ আমার ভেতরের বিরক্তি ও রাগ বাড়তে লাগলো। আমি ক্ষুব্ধ কণ্ঠে বললাম, আমি কোনো ধাঁধার উত্তর মেলাতে পারছি না বাবা, দয়া করে পরিষ্কার করে বলো, কে সেই পুরুষ? বাবা এবার আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত দৃঢ় অথচ শান্ত গলায় বললেন, সে আর কেউ নয়, সে হলো অয়ন। বাবার মুখে নিজের ছেলের নাম শুনে আমার কান দুটো যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে জানতে চাইলাম, কোন অয়নের কথা বলছো তুমি বাবা? আমাদের চেনা অন্য কোনো প্রতিবেশী? বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই নিজের জীবনে কয়টা অয়নকে চিনিস মা? আমি তোর নিজের সন্তান অয়নের কথাই বলছি। এই কথা শোনার পর আমার শরীরের সমস্ত রক্ত যেন মাথায় চড়ে গেল। আমি প্রচন্ড চিৎকার করে উঠে বললাম, বাবা, এই ধরনের নোংরা এবং কুরুচিপূর্ণ কথা তুমি আর দ্বিতীয়বার মুখে আনবে না। নিজের মেয়ের সাথে ঠাট্টা করার একটা সীমা থাকা উচিত। বাবা কিন্তু বিন্দু মাত্র বিচলিত হলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোর সাথে কোনো খামখেয়ালি বা রসিকতা করছি না মা। অয়নই তোর বাকি জীবনের দায়িত্ব নিতে চায়, ও তোকে নিজের করে পেতে চায়। আমার পুরো শরীর তখন কাঁপছিল। আমি দুই হাতে মাথা চেপে ধরে বললাম, অয়ন আমার নিজের পেটের ছেলে বাবা, ও আমার রক্তের সন্তান। ও গড, এটা তুমি কি বলছো? একটা মা কিভাবে তার নিজের ছেলের সাথে এই ধরনের পবিত্র সম্পর্কে জড়াতে পারে? এটা কি কোনোদিন সম্ভব? আমার মাথা কাজ করছে না, আমি পাগল হয়ে যাব। বাবা এবার খাটের পাশে এসে বসে আমার মাথায় হাত রাখার চেষ্টা করে বললেন, শান্ত হ মা, অয়ন নিজে থেকেই আমার কাছেই প্রস্তাব নিয়ে এসেছিল। ও যখন প্রথমবার আমাকে এই কথা বলে আমিও ভেবেছিলাম ও হয়তো আবেগের বশে
বসে কোনো খামখেয়ালি কথা বলছে, কিন্তু পরে ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি ও কতটা সিরিয়াস। তাছাড়া অয়ন পাত্রী হিসেবে অন্য কাউকে ভাবতেই পারে না, ও তোকেই নির্বাচন করেছে। আমি কান্নায় ভেঙে পড়ে বললাম, কিন্তু বাবা, এটা কিভাবে সম্ভব? এই সমাজ, এই আইন, এই ধর্ম, কেউ কি একটা মায়ের সাথে তার সন্তানের এই ধরনের সম্পর্ককে বৈধ ও নৈতিক বলে স্বীকৃতি দেবে? বাবা ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে বললেন, সামাজিক বা নৈতিক দৃষ্টিকোণ থেকে হয়তো এটা প্রথাগত নয়, কিন্তু আইনিভাবে দেখতে গেলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যে কোনো বিধবা নারীকে আইনি প্রক্রিয়ায় বিয়ে করার অধিকার রাখে। আর আমি একজন অসহায় মেয়ের বাবা হিসেবে তার সুরক্ষার জন্য তার নিজের ছেলের হাতেই তাকে সঁপে দিতে ইচ্ছুক। আমি আর সহ্য করতে পারছিলাম না, চিৎকার করে বললাম, কিন্তু সে যে আমার নিজের ছেলে বাবা। মা হয়ে নিজের সন্তানের শয্যা সঙ্গিনী হওয়া, এটা কি কোনো সুস্থ মানুষ চিন্তা করতে পারে? তুমি একজন বাবা হয়ে কিভাবে তার এই বিকৃত এবং অনৈতিক কথায় সায় দিলে? তুমি সম্মত হতে পারলেও আমি মরে গেলেও এই পাপের অংশীদার হতে পারবো না। বাবা এবার কিছুটা কঠিন স্বরে বললেন, এখন আর রাজি বা নারাজি হওয়ার সময় নেই মামনি, অনেক দেরি হয়ে গেছে। আমি ইতিমধ্যেই অয়নের সাথে এই সংক্রান্ত একটি আইনি চুক্তিপত্রে বা এগ্রিমেন্টে স্বাক্ষর করে ফেলেছি। বাবার মুখে এগ্রিমেন্ট শব্দটা শুনে আমার চোখের জল যেন শুকিয়ে গেল। চরম বিস্ময় ও আতঙ্কে আমি জানতে চাইলাম, এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট বাবা? তুমি নিজের মেয়ের জীবন নিয়ে কিসের চুক্তি করলে? বাবা কোনো রকম অপরাধ বোধ ছাড়াই বললেন, চুক্তি এটাই যে আমি আমার বিধবা মেয়েকে আইনিভাবে অয়নের হাতে তুলে দেব। আর তোমাকে যদি অন্য কোনো পুরুষের সাথে বিয়ে দেওয়া হয়, তবে তুমি অন্য কারোর স্ত্রী হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে, অন্য এক পুরুষের বিছানা শেয়ার করবে, যা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এটা ভাবলেই আমার মাথা ঠিক থাকে না। আমি অবাক হয়ে বললাম, অন্য লোকের স্ত্রী হিসেবে আমি অন্য কারোর সাথে থাকলে তোমার সহ্য হবে না, আর ছেলে হিসেবে তুমি নিজের মাকে বিছানায় নিয়ে শুতে চাও? এটা কি কোনো সুস্থ বা সঠিক কাজ? অয়ন একটু দমে গিয়ে বলল, সামাজিকভাবে হয়তো এটা ঠিক নয়, তবু মা হিসেবে আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে বিয়ে করলে তুমি চিরকাল আমার এই ঘরে আমার চোখের সামনে থাকবে, আর আমাদের নিজেদের সন্তান নিয়ে আমরা সুখে সংসার করতে পারবো। আমি প্রচণ্ড ক্ষোভে চিৎকার করে বললাম, শাট আপ অয়ন, মুখ সামলে কথা বলো, আমি তোমার মা। অয়ন মৃদু হেসে বলল, ঠিক এই কারণেই আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ তুমি আমার মা এবং আমার দেখা সেরা নারী। আমি স্তব্ধ হয়ে গেলাম, কাপা গলায় বললাম, তুমি বলতে চাইছো তুমি আমার প্রেমে পাগল হয়ে গেছো? অয়ন বলল, হ্যাঁ, এবং এটা আজকের নয়, দীর্ঘদিন ধরে। আমি জিজ্ঞেস করলাম, কতদিন ধরে? তোমার বাবার মৃত্যুর আগে থেকেই? অয়ন সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, অন্তত 5 বছর আগে থেকে মা। যখন বাবা বেঁচে ছিলেন তখন থেকেই আমি তোমার প্রতি এই তীব্র টান অনুভব করি। এই কথা শোনার পর আমার বুকটা ধড়ফড় করে উঠল। আমার নিজের সন্তান আমার প্রতি গত 5 বছর ধরে এই ধরনের তীব্র আসক্তি মনে পুষে রেখেছে। ভাবতেই আমার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। যখন ওর বাবা বেঁচে ছিলেন তখন থেকেই এই ছেলে আমাকে নিয়ে মনে মনে কত না কল্পনা করেছে, কত রাত হয়তো এই না পাওয়া অনুভূতির যন্ত্রণায় ছটফট করেছে। ভাবতেই আমার পুরো শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি বড্ড খারাপ অয়ন, কিভাবে তুমি তোমার নিজের মায়ের প্রতি এমন কামনার দৃষ্টি দিতে পারলে? অয়ন আর কোনো কথা বাড়ালো না, ও শুধু বলল, কারণ আমি তোমাকে বড্ড ভালোবাসি। এই বলে ওর খালি কফির কাপটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কাপটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। নিজের ঘরে ফিরে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি ভাবতে লাগলাম, অয়ন আমার প্রতি এতটা অন্ধ কেন? আমি তো খুব বেশি রূপবতী বা সুন্দরী নারী নই, তবে হ্যাঁ, আমার গায়ের রংটা বেশ উজ্জ্বল, দুধে আলতা বললেই চলে। উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, কিন্তু এই বয়সেও আমার শরীরের গঠন এবং স্বাস্থ্য বেশ চমৎকার ও আকর্ষণীয়। হয়তো আমার এই শারীরিক গঠনই আমার ছেলেকে আমার প্রতি এতটা পাগল করে তুলেছে। সেদিনের বিকেল এবং রাতটা অত্যন্ত নীরবেই কাটল। বাবা যখন হাট থেকে ফিরে এলেন, আমরা সবাই ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খেলাম, কিন্তু কারোর মুখে কোনো কথা ছিল না। প্রত্যেকেই যেন এক অদৃশ্য দেয়ালের ওপারে বসেছিল। খাওয়া শেষ করে আমরা যার যার ঘরে চলে গেলাম। এই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং কঠিনতম রাত। বিছানায় শুয়ে আমি ছটফট করছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে আমি এই অনৈতিক ও অদ্ভুত পরিস্থিতি
পরিস্থিতিতে জড়িয়ে গেলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যত সময় পার হতে লাগলো অয়নের সেই তৃষ্ণার্ত চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আর তাকে নিয়ে চিন্তা করতেই আমার মনের ভেতর এক অজানা নিষিদ্ধ প্রেমের অনুভূতি দানা বাঁধতে শুরু করলো। আমি সারা রাত এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবলাম, নিজের সাথে নিজে প্রতিনিয়ত তর্ক করতে লাগলাম। আমি ভাবলাম, এতে আসলে ক্ষতিটা কি? অয়ন যদি তার নিজের মায়ের প্রতি এতটা অনুরক্ত হয়ে থাকে, তবে অন্য কোনো অচেনা চরিত্রহীন মেয়ের পেছনে ছুটে জীবন নষ্ট করার চেয়ে এটা কি ভালো নয়? এখন তো সবকিছু চূড়ান্ত হয়েই গেছে। তাছাড়া ও আজ পর্যন্ত ওর বাবার জীবদ্দশায় কখনো কোনো অন্যায় বা অসম্মান করেনি। বাস্তব কথা হলো, ও আমার এই পরিপক্ক শরীরের প্রেমে পড়েছে। আর ও জানতো যে আমি যদি সরাসরি এই প্রস্তাব পেতাম, তবে একজন মা হিসেবে আমি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতাম। তাই ও বুদ্ধি করে আমার লোভী বাবাকে মোটা অঙ্কের টাকার টোপ দিয়ে এই প্রস্তাব পাঠিয়েছে। টাকা পাওয়ার এমন সহজ পথ আমার বাবা কোনোদিন ছাড়ত না। এই টাকা দিয়ে বাবার বাকি জীবনটা অন্তত স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। শেষ পর্যন্ত ভোরের আলো ফোটার সাথে সাথে আমার মনের সমস্ত নেতিবাচক চিন্তা উধাও হয়ে গেল এবং আমি পুরো বিষয়টাকে ইতিবাচকভাবে দেখতে শুরু করলাম। আমার মনে হলো, এটা হয়তো আমার জন্য খুব একটা খারাপ হবে না। আমি যদি অয়নের সাথে স্ত্রী হিসেবে বসবাস করি, তবে আমাকে অন্য কোনো পরপুরুষের অধীনে যেতে হবে না, আর অয়নকেও অন্য কোনো নারীর কাছে সঁপে দিতে হবে না। মুখে শুধু একটা জিনিসই করতে হবে, রাতের অন্ধকারে ওর স্ত্রী হিসেবে ওর বিছানায় যেতে হবে। আমার শরীরের যে গোপন অংশগুলো এতদিন ওর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ও পবিত্র ছিল, এখন থেকে আমার স্বামী হিসেবে ও সেগুলোর উপর পূর্ণ অধিকার পেয়ে যাবে। এই কথাটি মাথায় আসতেই আমার অবচেতন মন এক তীব্র কামনায় আন্দোলিত হয়ে উঠল। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার নিজের জন্ম দেওয়া সন্তানকে নিয়ে আমার মনে এই ধরনের তীব্র শারীরিক আকুলতা তৈরি হতে পারে। চারপাশের পরিস্থিতি যেমন বদলে যাচ্ছিল, তেমনি আমার ভেতরের নারী মনটাও সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলাম, অয়ন পরম আদরে আমাকে জড়িয়ে ধরছে, আমাকে ভালোবাসছে। এভাবেই কল্পনার সাগরে ডুব দিয়ে আমি সেই নিষিদ্ধ রাতটি পার করলাম। আমার নিজের স্বামীর চলে যাওয়ার মাত্র 1.5 মাসের মাথায় আমি অন্য এক পুরুষের স্পর্শের কথা চিন্তা করে বিন্দুমাত্র অপরাধবোধ অনুভব করছিলাম না। এমনকি সেই পুরুষটি আমার নিজের ছেলে হওয়া সত্ত্বেও আমার মনে কোনো ঘৃণা আসছিল না। পরবর্তী 5টা দিন কিভাবে কেটে গেল আমি নিজেও তা টের পেলাম না। আমার ভেতরের দ্বিধাদ্বন্দ্বগুলো যেন কর্পূরের মতো উড়ে গিয়েছিল। মনের গহীনে প্রতিদিন যে নতুন এক নারী সত্তার জন্ম হচ্ছিল, তা আমাকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছিল। আমি অবচেতনভাবেই অয়নকে আমার জীবনের কেন্দ্রবিন্দু করে তুলতে শুরু করলাম। যখনই একা থাকতাম, অয়নকে ছেলের আসনে নয়, বরং একজন প্রেমিক বা হবু স্বামীর আসনে বসিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতাম। যদিও সামাজিক লোকলজ্জা আর লোক দেখানো একটা অনিচ্ছার ভাব আমার ওপর ছিল, কিন্তু ভেতরে ভেতরে আমি বাবার নেওয়া সেই সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিয়েছিলাম। নিজেকে যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে আবিষ্কার করলাম। আমার মনে হতে লাগলো আমি যেন কোনো প্রৌঢ়া নারী নই, বরং বিয়ের পিঠিতে বসতে যাওয়া এক নতুন কুমারী কন্যা। জীবনের এই প্রথম বিয়েকে কেন্দ্র করে এক তরুণী যেভাবে মনে মনে উৎফুল্ল ও রোমাঞ্চিত অনুভব করে, আমার ভেতরের অনুভূতিটাও ঠিক তেমনই হয়ে উঠেছিল। কারণ আমার হবু স্বামী কোনো অচেনা পুরুষ নয়, বরং 26 বছর আগে আমার নিজের কোল আলো করে আসা এক সুপুরুষ তরুণ। আমি মনে মনে এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, বিয়ের পর প্রথম রাতে অয়নকে সম্পূর্ণ চমকে দিতে হবে। একজন নারী হিসেবে আমার শরীরের যে সমস্ত গোপন সৌন্দর্য ও অর্জিত সম্পদ এতদিন ওর চোখের আড়ালে ছিল, যা ও আগে কখনো দেখার সুযোগ পায়নি, তা ওর সামনে এমনভাবে মেলে ধরব যাতে ও আরো বেশি মুগ্ধ হয়ে যায়। এই ভাবনা মতো বিকেল নামার আগেই আমি আমার ঘরের দরজা ভেতর থেকে ভালো করে আটকে দিলাম। আলমারি থেকে বেছে বেছে এমন অন্তর্বাস ও পোশাক পরিধান করলাম যাতে আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ অত্যন্ত আকর্ষণীয় ও কামনাময় মনে হয়। আয়নায় নিজেকে দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এটা 47 বছর বয়সী এক বিধবা মায়ের শরীর।
বিকেল ঠিক 4টের সময় গ্রামের এক কোণে অবস্থিত স্থানীয় এক নির্জন মন্দিরে আমাদের বিয়ের লগ্ন ঠিক করা হয়েছিল। চারপাশটা বেশ শান্ত ছিল। সামাজিক জটিলতা এড়াতে আমাদের এই বিশেষ বিয়েতে লোক সংখ্যা রাখা হয়েছিল একেবারে সীমিত। হাতে গোনা যে কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন তারা আমাদের পূর্ব পরিচিত, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমি কারো সাথে একটি কথাও বলিনি। তারা আমাদের পারিবারিক অবস্থা জানত, তাই হয়তো অবধারিতভাবেই চুপ ছিল। বিয়ের মণ্ডপে বসার জন্য অয়ন আমার জন্য এক চমৎকার দামি সিল্কের শাড়ি এনেছিল। শাড়িটার রং এবং বুনন হাত দিয়ে ছোঁয়া মাত্রই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আজ থেকে 25 বছর আগে অয়নের বাবার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, ঠিক এমনই এক সিল্কের শাড়ি আমি পরেছিলাম। আরও বড় আশ্চর্যের বিষয় হলো, অয়ন আজ যে পাঞ্জাবি আর ধুতি পরে এসেছে তা হুবহু ওর বাবার বিয়ের পোশাকের মতো দেখতে ছিল। হয়তো ওর বাবার পুরনো ট্রাঙ্ক থেকে ওগুলো বের করে পড়েছে। এই পোশাকে অয়নকে দূর থেকে দেখতে একদম ওর প্রয়াত বাবার মতোই মনে হচ্ছিল, যা আমার মনের ভেতর এক অদ্ভুত রোমাঞ্চ আর নস্টালজিয়ার জন্ম দিল। মন্দিরের পুরোহিত যখন মন্ত্রপাঠ শেষ করে আমাদের পুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন, তখন এলো সেই মূল মুহূর্ত। অয়ন অত্যন্ত ধীর হাতে আমার গলায় লাল সুতোয় কাঁথা মঙ্গলসূত্রটি বেঁধে দিল। ওর উষ্ণ হাতের আঙুলগুলো যখন আমার গলার ত্বক স্পর্শ করল, আমার পুরো শরীরে যেন এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। এটা ছিল এক পরম পুলকিত এবং অবর্ণনীয় মুহূর্ত। সমস্ত সামাজিক ও ধর্মীয় আচার শেষ হওয়ার পর ও আমার পাশে এসে বসল। সমাজ এখন আমাদের আইন ও ধর্মের চোখে নতুন বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। একজন সাধারণ নতুন বর বউ বিয়ের মণ্ডপ থেকে যেভাবে পাশাপাশি হেঁটে বাড়ি ফেরে, আমরাও ঠিক সেভাবেই বাড়ির পথ ধরলাম। আমার বাবা এক কোণে দাঁড়িয়ে নির্বাক দর্শকের মতো তার অভিভাবকের দায়িত্ব পালন করলেন। তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না, বরং একটা সফল চুক্তির তৃপ্তি ছিল। সন্ধ্যার পরপরই আমাদের বিয়ের সমস্ত আনুষ্ঠানিক কাজ শেষ হয়ে গেল। এরপর কয়েকজন আমন্ত্রিত অতিথি আর আত্মীয় স্বজন বাড়ির উঠোনে আমাদের বিয়ের রাতের প্রীতিভোজে অংশ নিতে চলে এলেন। বাড়ির উঠোনে আলো জ্বালানো হয়েছিল। সবাই আমাদের দুজনকে কেন্দ্র করে তৈরি করা একটি বিশেষ যুগল আসরে বসতে দিল। আমার জীবনের এই বিশেষ প্রথম রাতের অধ্যায়টি শুরু হতে যাচ্ছিল। যদিও ব্যক্তিগতভাবে এটি আমার জীবনের প্রথম বাসর রাত নয়, কারণ 25 বছর আগে আমি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু আমার গর্ভজাত সন্তান অয়নের জন্য এটিই ছিল জীবনের প্রথম রাত। আমি কখনো আমার দূরতম কল্পনাতেও ভাবিনি যে সন্তানকে আমি নিজের হাতে খাইয়ে কোলে পিঠে করে পরম মমতায় লালন পালন করে বড় করেছি, সে আজ একজন পূর্ণাঙ্গ স্বামী হিসেবে আমার ঘরে আসবে এবং আমার উপর তার পূর্ণ অধিকার থাকবে। আর একজন স্ত্রী হিসেবে আমি তাকে কোনোভাবেই বাধা দিতে পারবো না। রাতে